নাকি দেরি আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কনফুসিয়াসের একটি বাণী দিয়ে আমি আমার ক্লাস শুরু করতে চাই। কনফুসিয়াস বলেছেন, চিন্তা ব্যতীত শিক্ষা হচ্ছে বৃথা, আর শিক্ষা ছাড়া চিন্তা হলো বিপজ্জনক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা থাকলে সে শিক্ষাকে কাজে লাগিয়ে চিন্তা করতে হয়, আবার শিক্ষা না থাকে যদি চিন্তা করা হয়, সে চিন্তা অনেক সময় বিপদ হিসেবে রূপ নেয়। এই বিষয়টি তোমাদেরকে জানিয়ে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এর পক্ষ থেকে একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় দ্বিতীয় হিসাবের বই সমূহ থেকে আমাদের আজকের নগদান বই এর নিয়ম এবং সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের খাতা, কলম, পেন্সিল এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবে এবং তোমরা এই পাঠের জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের পাঠে চলে আসি। আজকের পাঠ খুচরা নগদান বইয়ের নিয়ম ও এর সমস্যা সমাধান। এই পাঠ শেষে প্রিয় শিক্ষার্থী, তোমরা খুচরা নগদান বই কাকে বলে তা বলতে পারবে, খুচরা নগদান বইয়ের প্রকারভেদ বলতে পারবে, খুচরা নগদান বই এর গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুচরা নগদান বই নিয়ে আলোচনা করব। হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়, ব্যবসায়ের হাতিয়ার বলা হয় ও তথ্য ব্যবস্থাপনা বলা হয়ে থাকে। আসলে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের একটা চালিকাও বলা যেতে পারে, কারণ হিসাব বিজ্ঞান ব্যবসায়কে যদি সহযোগিতা না করে, ব্যবসা কখনো তার গতি পাবে না এবং তার নিজস্ব পথে সে চলতে পারবে না। আমি অন্যভাবে বলতে চাই, ব্যবসায় যদি একটি দেহ হয়, হিসাব বিজ্ঞান হবে তার প্রাণ। সেই থেকে তোমাদেরকে বলতে চাই, আধুনিক ও তথ্য প্রযুক্তির প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে, ঠিক তার সাথে তাল মিলিয়ে ব্যবসায়ের জগৎকে পরিচালনার জন্য হিসাবের নতুন নতুন দিক উন্মোচনের মাধ্যমে ব্যবসায়কে তার চলার গতিকে রেখেছে সাবলীল। যদি হিসাব বিজ্ঞান ব্যবসায়কে উপযুক্ত পথ দেখাতে না পারত, তাহলে ব্যবসায়ের জগৎ আজ এই পর্যায়ে আসতে পারত না। এটা 100% সঠিক বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট ছোট ব্যবসায় প্রতিষ্ঠানে একজন ক্যাশিয়ার সকল ধরনের নগদ লেনদেন সম্পাদন করতে পারে, কিন্তু বৃহৎ কারবারে প্রতিদিন অসংখ্য লেনদেন সংঘটিত হয়ে থাকে, যা একজন ক্যাশিয়ারের পক্ষে তা সামাল দেয়া একেবারেই অসম্ভব। ব্যবসায় প্রতিষ্ঠানের এই অসুবিধা দূর করার জন্য বড় বড় লেনদেনগুলো প্রধান ক্যাশিয়ার করে থাকেন এবং ছোট অঙ্কের লেনদেনগুলো আলাদা একজন ক্যাশিয়ারের মাধ্যমে সম্পাদন করার জন্য যে নগদান বইয়ের প্রবর্তন করা হয়েছে তাকে খুচরা নগদান বই বলা হয়। অর্থাৎ ব্যবসায়ের জগৎ যখন সম্প্রসারিত হয়েছে, ব্যবসায় প্রথম জগতে যখন ছোট ছোট আকারে তাদের লেনদেন হতো, তখন একজন ক্যাশিয়ার তার নগদ লেনদেনগুলো সম্পাদন করত, তখন প্রধান ক্যাশিয়ার আর খুচরা ক্যাশিয়ারের প্রয়োজন ছিল না। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে লেনদেনের এবং ব্যবসায়ের জগৎ যখন সম্প্রসারিত হলো, তখন একদিকে বড় বড় লেনদেন সংগঠিত হওয়া শুরু হলো, অন্যদিকে ছোট ছোট লেনদেন তো আছেই।
এই দুইটি লেনদেন একজন ব্যক্তির পক্ষে সম্পাদন করা, লিপিবদ্ধ করা এবং বড় বড় বিষয়গুলোকে সমাধান করা দুরূহ হয়ে পড়ে। সেই জন্যই হিসাব বিজ্ঞান তাদেরকে জন্য, অর্থাৎ বড় বড় লেনদেনের জন্য একজন প্রধান ক্যাশিয়ারের ব্যবস্থা করার জন্য পরামর্শ দিয়েছে। তার জন্য রয়েছে নগদান বই, যেমন 2 গড়া নগদান বই বা 3 গড়া নগদান বই। বড় বড় বা প্রধান ক্যাশিয়ারগুলো সেই নগদান বইগুলোর মাধ্যমে তাদের লেনদেন সংরক্ষণ করে থাকেন এবং ছোট ছোট লেনদেনগুলোর জন্য আলাদা একজন ক্যাশিয়ারের ব্যবস্থা করেছে হিসাব বিজ্ঞান। সেটাই হলো খুচরা নগদান বই। এই ক্ষেত্রে খুচরা ক্যাশিয়ারকে 1 মাসের খুচরা খরচের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করা হয়, যা দ্বারা তিনি সারা মাসের খুচরা খরচ করে তা হিসাবে সংরক্ষণ করে থাকেন। এটাই হলো খুচরা নগদান বই। এবং 1 মাস খুচরা খরচ করে তা লিপিবদ্ধ করার পর তার কাছে অবশিষ্ট কত টাকা থাকলো এবং সেই অনুযায়ী পরবর্তী মাসে আবার সে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে তার মাসের খরচের জন্য টাকা গ্রহণ করে এবং শেষ হয়ে গেলে আবার প্রধান ক্যাশিয়ার নিকট থেকে আবার গ্রহণ করে আবার সেই খরচগুলো করে, এইভাবে খুচরা নগদানের হিসাব চলতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুচরা নগদান সম্পর্কে আমরা একটি ধারণা পেয়েছি। আশা করি তোমরা খুচরা নগদান কাকে বলে তা বুঝতে সক্ষম হয়েছে। খুচরা নগদান বইয়ের প্রকারভেদ। প্রথমে খুচরা নগদান বইকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা সাধারণ খুচরা নগদান বই এবং বহুগড়া খুচরা নগদান বই। এবং বহুগড়া খুচরা নগদান বইকে আবার 2 ভাগে ভাগ করা হয়। বহুগড়া বিশ্লেষণাত্মক পদ্ধতিতে খুচরা নগদান বই, বহুগড়া অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুচরা নগদান বইয়ের শ্রেণীগুলো ধারণা পেলাম। সাধারণ খুচরা নগদান বই আমরা আলোচনা করব। সাধারণ খুচরা নগদান বই 1 গড়া নগদান বইয়ের মতোই খুচরা খরচগুলো তারা লিপিবদ্ধ করে থাকে। প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খুচরা ক্যাশিয়ার একটি নির্দিষ্ট পরিমাণ টাকা গ্রহণ করে, যা 1 গড়া নগদান বইয়ের মতো ডেবিট পাশে প্রাপ্তি বিবরণীর দিকে লিখে থাকে এবং অন্যান্য যে খুচরা খরচগুলো করে থাকে এই খুচরা খরচগুলোকে ক্রেডিট পাশে লিপিবদ্ধ করে মাসের শেষে তার জের নির্ণয় করে খুচরা নগদানের উদ্বৃত্ত নির্ণয় করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা খুচরা নগদান বইয়ে নিয়ে আমরা একটি সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করব সাধারণ খুচরা নগদান বই নিয়ে। তোমরা নিচে লক্ষ্য করো। আমরা সাধারণ খুচরা নগদান বই নিয়ে আলোচনা করব, যা 1 গড়া নগদান বইয়ের ন্যায় খুচরা খরচের লেনদেনগুলো হিসাব রাখা হয়। তার সমস্যা এবং সমাধান নিম্নে আলোচনা করা হলো। সমস্যা: 2020 সালে মার্চ মাসে হাবিবের ব্যবসায় খুচরা লেনদেনগুলো ছিল নিম্নরূপ। মার্চের 1 প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে খুচরা ক্যাশিয়ারে প্রাপ্তি 500 টাকা, 3 তারিখে মনিহারি দ্রব্যাদি ক্রয় 50 টাকা, 5 তারিখে আলপিন ক্রয় 20 টাকা, 7 তারিখে বাস ভাড়া প্রদান 40 টাকা, 10 তারিখে ডাক টিকিট ক্রয় 20 টাকা, 12 তারিখে আপ্যায়ন বাবদ খরচ হয় 60 টাকা, 14 তারিখে নিজ তহবিল থেকে মেয়ের টিফিন ক্রয় 70 টাকা, 24 তারিখে ধারে পণ্য ক্রয় 50 টাকা, 26 তারিখে বহন খরচ বাবদ প্রদান 20 টাকা, 28 তারিখে যাতায়াত বাবদ খরচ প্রদান 50 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুচরা খরচগুলোর ধরন কি তা তোমাদের উদ্দীপকের মাধ্যমে বোঝানো হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো যে সমস্ত খরচগুলো নগদে হয়েছে সেগুলো কিন্তু খুচরা নগদে যাবে, কিন্তু যে সমস্ত খরচের সাথে নগদে কোনো সম্পর্ক নেই, যেমন ধরো নিজ তহবিল থেকে মেয়ের টিফিন ক্রয়, এই টাকাটা কিন্তু ব্যবসা থেকে খরচ হয়নি, সেই জন্য এই টাকাটা কিন্তু খুচরা নগদানে যাবে না। 24 তারিখে লেনদেনটি দেখো, ধারে পণ্য ক্রয় 50 টাকা, এই লেনদেনটির মাধ্যমে খুচরা ক্যাশিয়ার থেকে কোনো খরচ হয়নি, সেই জন্য এই লেনদেনটিও যাবে না। অর্থাৎ 14 তারিখ এবং 24 তারিখের লেনদেন দুইটি খুচরা নগদান বইয়ে যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই খুচরা
খরচগুলো কিভাবে খুচরা নগদান বইয়ের মাধ্যমে সংরক্ষণ করে তা তোমাদের প্রশ্নের মাধ্যমে একটু আলোচনা করে দিতে চাই, কারণ সমাধান স্লাইডে প্রশ্নের সুযোগ অনেক সময় থাকে না, সেজন্যই আমরা প্রশ্ন থেকে আলোচনা করে নিতে চাচ্ছি যাতে তোমাদের অসুবিধা না হয়। দেখো, প্রধান কেশিয়ারের নিকট থেকে প্রাপ্তি এক গড়া নগদান বইয়ের যেমন ছক আছে, এখানে ছক ঠিক সেই রকমই ডেবিট পাশে লিখতে হবে 500 টাকা, বিবরণী করে হবে নগদান হিসাব। 3 তারিখে মণিহারি ক্রয়, খুচরা নগদ কমবে সেজন্য ক্রেডিট পাশে যাবে 50 টাকা, বিবরণ হবে মণিহারি হিসাব। 5 তারিখে আলপিন ক্রয়, ক্রেডিট পাশে যাবে 20 টাকা, বিবরণী লিখতে হবে আলপিন হিসাব। 7 তারিখে বাস ভাড়া প্রদান 40 টাকা, ক্রেডিট পাশে যাবে 40 টাকা, বিবরণী হবে বাস ভাড়া। 10 তারিখে ডাক টিকিট করে 20 টাকা, ক্রেডিট পাশে যাবে 20 টাকা এবং বিবরণী করে হবে ডাক টিকিট। তার মানে সবগুলো কিন্তু ক্রেডিট পাশে যাবে খরচগুলো। আপ্যায়ন খরচ 60 টাকা, এটাও ক্রেডিট পাশে যাবে, আপ্যায়ন হিসাব লিখতে হবে। 14 তারিখ এবং 24 তারিখ যাবে না। 26 তারিখে বহন খরচ প্রদান 20 টাকা, ক্রেডিট পাশে যাবে, বিবরণী লিখতে হবে বহন খরচ। 28 তারিখে যাবে ক্রেডিট পাশে 50 টাকা, বিবরণী লিখতে হবে যাতায়াত খরচ। এবার সমস্ত খরচগুলো লেখার পর ডেবিট পাশে প্রাপ্তির পরিমাণ 500 টাকা এবং মোট খরচগুলো প্রাপ্তি 500 টাকা থেকে বাদ দিয়ে যে ফলাফল বা বিয়োগফল থাকবে সেটাই হবে খুচরা নগদান বইয়ের সমাপনী উদ্বৃত্ত। সেটা কিভাবে নির্ণয় করা হয় তা আমরা একটি সমাধান ছকে লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, মার্চের 1 তারিখে খুচরা কেশিয়ার পেয়েছে 500 টাকা, সে ডেবিট পাশে লিখেছে, যোগফল 500 টাকা এবং সমস্ত খরচগুলো সে ক্রেডিট পাশে লিখেছে। 3 তারিখে মণিহারি কিনেছিল 50 টাকা লিখেছে। 5 তারিখে আলপিন কিনেছিল 20 টাকা লিখেছে। 7 তারিখে বাস ভাড়া দিয়েছিল 40 টাকা, সেটা লিখেছে। 10 তারিখে ডাক টিকিট কিনেছিল 20 টাকা, সেটা লিখেছে। 12 তারিখে আপ্যায়ন বাবদ খরচ হয়েছিল 60 টাকা, সেটা লিখেছে। 26 তারিখে বহন খরচ হয়েছিল 20 টাকা, সেটা লিখেছে। 28 তারিখে যাতায়াত খরচ হয়েছিল 50 টাকা, সেটাও সে লিখেছে। তার মানে হলো খুচরা সমস্ত খরচগুলো সে প্রদান করবে এবং তার খুচরা নগদান বইতে লিখে রাখবে। লিখে রাখার পর এই 500 টাকার যোগফল ডেবিট পাশে এবং ক্রেডিট পাশ দুই পাশে লিখতে হবে। এই 500 টাকা থেকে খরচগুলো বাদ দেওয়ার পর ফলাফল থাকে 240 টাকা, যা সমাপনী জের, যাকে আমরা ব্যালেন্স সিডি বলে থাকি, এবং তার পরবর্তী মাসের 1 তারিখে বা পরবর্তী তারিখে ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো খুচরা নগদান বইয়ের তোমাদের একটি সমস্যা এবং সমাধান। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং অত্যন্ত সহজ। এখানে নগদ প্রাপ্তিতে ডেবিট পাশে লিখে আর যাবতীয় খরচগুলোকে ক্রেডিট পাশে লিখে ডেবিট পাশের যোগফল থেকে ক্রেডিটগুলো বাদ দিয়ে ব্যালেন্স সিডি নির্ণয় করা হয়, যা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি। এতে বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই বলে আমি মনে করি। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কয়েকবার এই ক্লাসটা বারবার রিপিট করে দেখবা, তাহলে তোমাদের সমস্যাটা ইনশাআল্লাহ সমাধান হবে বলে আমি আশা রাখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্লাসের শেষে মূল্যায়ন হিসেবে আমি তোমাদেরকে প্রশ্ন রাখতে চাই যে খুচরা নগদান বইয়ের কাকে বলে। এটা আসলে আমাদের আগের একটা স্লাইডের অংশ। খুচরা নগদান বই কাকে বলে, খুচরা নগদান বইয়ের প্রকারভেদগুলো কি কি, এবং সাধারণ খুচরা নগদান বই আমাদের কোন নগদান বইয়ের সাথে মিল পাওয়া যায়, এই প্রশ্নগুলো আশা করি উত্তর তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যেহেতু সাধারণ খুচরা নগদান বই নিয়ে আলোচনা করেছি এবং সাধারণ খুচরা নগদানের একটি উদ্দীপক তোমাদেরকে দেওয়া হলো, এই উদ্দীপকের আলোকে তোমরা একটি সাধারণ খুচরা নগদান বই বাড়ি কাজ হিসাবে প্রস্তুত করবে। মার্চের 1 তারিখে খুচরা নগদ উদ্বৃত্তের পরিমাণ 1000 টাকা, 2 তারিখে মণিহারি ক্রয় 200 টাকা, 3 তারিখে ডাক টিকিট ক্রয় 40 টাকা, 4 তারিখে বাস ভাড়া প্রদান 50 টাকা, 5 তারিখে পিয়নকে বকশিস প্রদান 10 টাকা, 6 তারিখে রিক্সা ভাড়া প্রদান 60 টাকা, 7 তারিখে আপ্যায়ন বাবদ খরচ 50 টাকা, 8 তারিখে কুলির খরচ প্রদান 200 টাকা, 9 তারিখে কাগজ কালি কার্বন ক্রয় 200 টাকা, কুলি খরচ 100 টাকা, কাগজ কালি কার্বন ক্রয় 200 টাকা, ট্রেনের টিকিট ক্রয় 300 টাকা। এই ছিল খুচরা ক্যাশিয়ারের খরচের ধরনগুলো এবং এই খরচগুলোর ভিত্তিতে তোমরা একটি সাধারণ খুচরা নগদান বই প্রস্তুত করে বাড়ি কাজ হিসেবে নিয়ে আসবে। আমি আশা করি তোমরা আজকের ক্লাসের আলোকে এই বাড়ি কাজটা তোমরা করতে সক্ষম হবে। তোমরা এই ক্লাসটি সুন্দরভাবে করেছো এবং আশা করি এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের খুচরা নগদান বইয়ের অঙ্ক করতে পারবে
এবং পরীক্ষায় এ ধরনের কোনো অঙ্ক আসলে তোমরা সুন্দর সমাধান দিতে পারবে। তোমাদের সকলের সুন্দর সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। তোমাদের স্বপ্নযাত্রা সফল হোক এই প্রত্যাশা রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই ইতি টানছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।